হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা দশম শ্রেণী আরেকটা ভিডিও ক্লাস আনছি, যেখানটায় আমরা আজকে আলোচনা করব হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো বা গ্রিন হাউস ইফেক্টটা কি জিনিস, এবং সেই সঙ্গে সঙ্গে সেই যে তার প্রভাব স্বরূপ গ্লোবাল ওয়ার্মিং। বোঝা গেছে? তো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাস্তবের সাপেক্ষে। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং সঙ্গে সঙ্গে পড়ার মতো করে তোমরা বই খাতা নিয়েই বসবে, পেন নিয়ে বসবে। তো আজকে আমরা যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারটাকে যেভাবে ভাগ করেছিলাম যে বায়ুমণ্ডল অর্থাৎ পরিবেশের যে একটা উপাদানের যে অনুপাতের তারতম্যের দরুন যে সমস্ত সমস্যাগুলো হয়, তার মধ্যে দ্বিতীয় নম্বর একটা সমস্যা গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পরিবেশের উপাদানগুলোর যে অনুপাতের হ্রাস বৃদ্ধি। তো সাধারণত আগের ক্লাসে আমরা হ্রাসজনিত একটা আলোচনা করে নিয়ে গেছি। আজকের ক্লাসে যেটা আলোচনা করব হচ্ছে সেটা বৃদ্ধিজনিত। সেই উপাদানটা কি বা কোনটা আমরা জানবো, সেই বিষয়টার মধ্যে জড়িয়ে রয়েছে যে বিষয়গুলো, সেইটা আমরা আস্তে আস্তে আসছি। তো আজকের পড়াটাকে আমরা যেভাবে আলোচনা করব তার যে মূল ভিত্তিগুলোকে আমরা এক সাইডে আগে থেকেই লিখে রাখছি, যাতে করে আমাদের টাইমটা কম লাগে। তো এখানে আজকে আলোচনা করব গ্রিন হাউস বিষয়টাকে, গ্রিন হাউস কি, কোথায় এর কাজ হয়, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কিভাবে সেই একই রকম প্রণালীতে কাজ করে, এই যে কোন গ্যাসগুলো তাদের অবদানগুলো কোনগুলো, সমস্ত গ্যাস পারে কি পারে না, এই সমস্ত বিষয়। তো এখন এই গ্যাসগুলো যে শক্তিটাকে সংগ্রহ করছে করে জমা রাখছে, সেটা সূর্যের কোন শক্তি কি ধরনের, অর্থাৎ সূর্য তো আলো অবিরত বিকিরিত করে চলেছে, তো সেই বিকিরিত শক্তির কত শতাংশ কিভাবে আমরা পাচ্ছি, তারপরে সেই প্রাপ্ত শক্তিগুলোর মধ্য থেকে কিভাবে বায়ুমণ্ডলে থাকা যে বিভিন্ন উপাদানগুলোর যে বৃদ্ধিজনিত কারণে তাপটা পৃথিবীতে থেকে যাচ্ছে, যার ফলস্বরূপ আমরা পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং। এবং শুধু যে এর ক্ষতিকারক দিক নয়, এই যে উপাদানগুলোর বৃদ্ধিজনিত কারণটাও কিন্তু বা উপাদানগুলোর স্থায়িত্ব বা অস্তিত্বের কারণ কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে একটা যে জীবের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাও আমরা জানবো। সঙ্গে সঙ্গে এই যে উপাদানগুলোর বৃদ্ধি ঘটে যাওয়া, এটা তো সুখকর নয় পরিবেশের জন্য। তো সেটাকে নিয়ন্ত্রণ করব আমরা কি করে, এই কয়েকটা পাঠে পাঠে আমরা আলোচনাটা করছি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে সঙ্গে পড়ার মতো হয়ে মানসিকতা নিয়ে তোমরা দেখবে আশা করি। তো গ্রিন হাউস কি, বিশেষ করে এইটার আলোচনাতে চলে আসি। গ্রিন হাউস বিষয়টা কি না, মেরু অঞ্চল। তাহলে আমরা ফার্স্ট আলোচনাটাই চলে আসছি গ্রিন হাউসটা নিয়ে। মেরু অঞ্চলে কি ঘটে থাকে, সারা বছর প্রবল ঠান্ডা থাকে এবং সেখানে বরফ জমে থাকে। তাহলে মাটির কোনো অস্তিত্ব নেই, তো মাটি ওপরে বরফ জমে থাকে। তো সেখানে যদি আমরা কোনো কিছু কৃষিকার্য করতে চাই, তাহলে কিন্তু উপযুক্ত তাপমাত্রাটা আমরা পাচ্ছি না, তাপ পাচ্ছি না। তো সেই যে তাপ পাওয়ার একটা জন্য একটা ঘর করা হয়ে থাকে, কাঁচের তৈরি ঘর, যেখানে নিচে কিন্তু চাষবাস কৃষিকার্যটা করা হয়ে থাকছে। সেই ধরনের ঘরগুলোকেই বলা হচ্ছে গ্রিন হাউস। মেরু অঞ্চলে তৈরি করা হয়ে থাকে যে কাঁচের ঘর। এই ঘরগুলো কি পদ্ধতিতে কাজ করে একটু যদি আমরা দেখি, মনে করি এটা একটা কাঁচের ঘর, নিচে আমাদের সবজির চাষ হচ্ছে। তো সূর্য থেকে আগত, বিশেষ করে আমরা জানবো সূর্য থেকে কি শক্তি আসছে, এবং সেই শক্তিগুলোর মধ্যে প্রধানত কি শক্তি রয়েছে সেটা আমাকে জানতে হবে। সূর্য যেটা হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস, এখান থেকে যে পরিমাণ শক্তিটা আসে তার কিন্তু যে 55%, এটা যদি পৃথিবী ধরে থাকি, 55% প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। বাকি এটা বায়ুমণ্ডল যদি আমরা বলছি, বাকি কি হচ্ছে 45% যে পৃথিবীর দিকে আসছে এবং পৃথিবীর দ্বারা বা পৃথিবীর চারপাশে থাকা বায়ুমণ্ডল দ্বারা এটা শোষিত হচ্ছে। তাহলে যা কিছু ঘটনা ঘটছে এই 45%-এর মধ্যে, তাহলে সূর্য থেকে আগত এই যে রশ্মিগুলোর মধ্যে আবার এই ধরো 45% যে রশ্মিটা পৃথিবীর দিকে আসছে, সেই অর্থাৎ সূর্য থেকে নির্গত শক্তিগুলো কি কি রূপে আসে আমাদের সেটা প্রথমে জানতে হবে। সেখানে সূর্য থেকে যে একটা উত্তপ্ত যে অগ্নিপিণ্ড হিসাবে আমরা ধরছি, যে কোনো উত্তপ্ত বস্তুকে আমরা কি বলে থাকি, ব্ল্যাক বডি।
যে কোনো উত্তপ্ত বস্তু থেকে কিন্তু তত্ত্বগতভাবে সমস্ত প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলো নির্গত হয়ে থাকে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, যেগুলো জেনেছি, যেমন কি এক্স গামা রশ্মি, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, ভিজিবল লাইট অর্থাৎ বেনি, আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল এর মধ্যে রয়েছে। তার সঙ্গে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, রাডার, এই সমস্ত যে বিভিন্ন প্রকার যে তরঙ্গ আছে, যাদের অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য, প্রত্যেক প্রকার তরঙ্গের একটা তো দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গের দৈর্ঘ্যের ক্রমবর্ধমান একটা সারণী করা রয়েছে। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে শক্তির সম্পর্কটা আগে জেনেছি, E সমান এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত ধীরে ধীরে বড় হচ্ছে নিচের দিকে জানছি যে শক্তি কিন্তু কমছে। বোঝা গেছে? তো এই রকম একটা জানি, কিন্তু সূর্য থেকে প্রধানত আলো আসে আমরা জানি যে বেশিরভাগ আছে দৃশ্যমান আলো, এবং অন্যান্য যে রশ্মিগুলো, অন্যান্য যে তড়িৎচুম্বকী তরঙ্গগুলোর পার্সেন্টেজ একটু কম। সেটার একটা তথ্য আমরা তুলে রেখেছি, সেটা তোমরা দেখে নাও। যে সূর্য যে পরিমাণ, তার তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেই তাপমাত্রায় এই ব্ল্যাক বডি সেখান থেকে যে বিশেষ বিশেষ শক্তিটাকে বেশি ছাড়ে, এক্স রশ্মি, গামা রশ্মিটার পরিমাণ আসে খুব কম, 1% থেকেও কম আসে। আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা সম্পর্কে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম ওজোনস্ফিয়ারে স্থায়ী শোষিত হয়ে যায়, সেটা 8% প্রায় আসে। লাইট অর্থাৎ ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, যার মধ্যে আমরা 7 প্রকারের আলোর কথা জানি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সেটা থাকছে প্রায় 82.3%। আর ইনফ্রারেড অর্থাৎ লাল আলোর থেকে একটু তরঙ্গ দৈর্ঘ্য কম, যাকে বলা হচ্ছে তাপ তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, আলো নয়, যেটা কিন্তু তাপের অনুভূতি সৃষ্টি করে। দৃশ্যমান আলো কিন্তু আমাদের শরীরে পড়লে কোনো তাপের অনুভূতি সৃষ্টি করে না, কিন্তু এই ইনফ্রারেড, যার তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড়, তোমরা এখানে দেখতে পাবে তরঙ্গ দৈর্ঘ্যেরও আমরা একটা মানগুলো এখানে দিয়ে রেখেছি। ইনফ্রারেড পরিমাণ আছে কিন্তু প্রায় 50%, 49.5। তো এখন এই যে সূর্য থেকে আসা রশ্মি বা শক্তিগুলো, বিভিন্ন প্রকার তরঙ্গের যে একটা ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে কেবলমাত্র এই ইনফ্রারেড শক্তিটাই কিন্তু আমাদের তাপের অনুভূতি সৃষ্টি করে। এখন এই ইনফ্রারেডটাকেও আরো যদি সূক্ষ্মভাবে আমরা দেখি, এই ইনফ্রারেডটা কিন্তু আরো 4 প্রকারের ইনফ্রারেড হয়ে থাকে। সেই 4 প্রকারের ইনফ্রারেডটা কি কি? একটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড, NIR, অর্থাৎ কি, রেডের পাশাপাশি থাকা, লাল আলোর পাশাপাশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে ইনফ্রারেড। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো তোমরা ভালো করে দেখে নাও। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 0.01 অ্যাংস্ট্রমের কাছাকাছি, এক্স রশ্মি অ্যাংস্ট্রমের কাছাকাছি, আল্ট্রাভায়োলেট রশ্মিটা 10 ন্যানোমিটার থেকে শুরু করে প্রায় 300, আমরা একটা রাউন্ড ফিগারে লিখে রেখেছি। ভিজিবল লাইট যদিও 380 ন্যানোমিটার থেকে ভালো, 400 থেকে 750 ন্যানোমিটার। তাছাড়া ইনফ্রারেড 0.5 মাইক্রোমিটার থেকে শুরু করে 1000 মাইক্রোমিটার পর্যন্ত। তাছাড়া মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এইগুলো রয়েছে। তো এখন এই ইনফ্রারেডের যে পার্সেন্টেজ গুলোর মধ্যে আমরা বলছি নিয়ার ইনফ্রারেড, যার তরঙ্গ দৈর্ঘ্যটা তত ছোট নয়, অর্থাৎ এর তো তরঙ্গ দৈর্ঘ্য 0.75 থেকে শুরু করে 1000 পর্যন্ত রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে যারা তরঙ্গ দৈর্ঘ্যটা 0.75 এর কাছাকাছি বা সেইগুলো হচ্ছে নিয়ার ইনফ্রারেড। সেইটার পরিমাণ কিন্তু, অর্থাৎ ইনফ্রারেডের মধ্যে সূর্য থেকে আগত যে প্রায় 50% ইনফ্রারেডের মধ্যে নিয়ার ইনফ্রারেডের পরিমাণ আছে 90%, 90 থেকে 95। আর হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড আছে প্রায় 4 থেকে 5%। কিন্তু এই দুটো যে ইনফ্রারেড, এটা তাপীয় অনুভূতি সৃষ্টি করে না, তাপীয় অনুভূতি এটা সৃষ্টি করে না। আমাদের উপর যদি পড়ে, এটা এই ইনফ্রারেড, যদিও আমরা বারবার বলছি ইনফ্রারেড তাপীয় অনুভূতি সৃষ্টি করে, সব ইনফ্রারেড কিন্তু পারে না। তো এই নিয়ার, মিড ইনফ্রারেড এবং ফার ইনফ্রারেড, যার পরিমাণ 1%-এরও কম এবং 0.1%-এরও কম, সেটাই প্রকৃতপক্ষে তাপের অনুভূতি সৃষ্টি করে। তাহলে এই এত সামান্য শতাংশ যদি তাপের অনুভূতি সৃষ্টি করে, তাহলে আমাদের এত বেশি তাপ অনুভূত হয় কেন, সেটাতে এবারে আসছে। তো এই যে আমরা গ্রিন হাউসের প্রসঙ্গে এবারে এসে যাচ্ছি। গ্রিন হাউসে অর্থাৎ সূর্য থেকে আগত রশ্মিগুলোর প্রধানত ধরছি আমরা এই নিয়ার ইনফ্রারেড বা শর্ট ওয়েভ ইনফ্রারেড, যেগুলো আসছে নিয়ার ইনফ্রারেড বা শর্ট ওয়েভ ইনফ্রারেড, এইগুলো প্রধানত রয়েছে। আলো এসে পড়ে গিয়ে কিন্তু, তাছাড়া আলোও আসছে, লাইট ওয়েভও আসছে,
এইগুলো ভূপৃষ্ঠতে যখন পড়ে, ভূপৃষ্ঠ বা এই যে কাঁচের দেওয়ালকে কিন্তু এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কাঁচের দেওয়ালকে ভেদ করে চলে আসে। এখন ভূপৃষ্ঠতে পড়ার পরে ভূপৃষ্ঠের উপাদানগুলোকে আগে সেই শক্তিটাকে শোষণ করে এবং তারা যখন পুনরায় যে শক্তিটা ছাড়ছে সেইগুলোই হয়ে যাচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে ফার ইনফ্রারেড আর মিড ইনফ্রারেড অর্ডারের। অর্থাৎ এই প্রতিফলিত হওয়া যে তরঙ্গটাই পৃথিবীর ক্ষেত্রেও সেম, পৃথিবীর উপর পড়তে থাকা এই প্রধানত যে শর্ট বা নিয়ার ইনফ্রারেডের মধ্যে খুব কম শতাংশ ছিল কিন্তু হচ্ছে ফার ইনফ্রারেড আর মিড ইনফ্রারেড, কিন্তু বেশিরভাগ ছিল নিয়ার ইনফ্রারেড, লাইট ওয়েভ। এইগুলো সরাসরি বায়ুমণ্ডল ভেদ করে চলে আসে এবং বায়ুমণ্ডলের কোন উপাদান যেগুলো থাকে, যারা নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক আর অন্যান্য যে উপাদান, কোনো কিছুই কিন্তু সেই শক্তিটাকে ধরতে পারে যতক্ষণ না পৃথিবী পৃষ্ঠতে এসে পড়ছে। সেইটা থেকে পড়ে যতক্ষণ না প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং যেটা হয়ে যাচ্ছে ফার ইনফ্রারেড বা মিড ইনফ্রারেড রেঞ্জের, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তাদেরকে কেউ শোষণ করতে পারে না। এইভাবে তাদেরকে যদি এবারে ইনফ্রারেড থেকে ফার ইনফ্রারেড থেকে পৌঁছে যাওয়ার পরে এদেরকে কিন্তু এবার বায়ুমণ্ডলের কিছু কিছু উপাদান এরা শোষণ করে এখানে ফেরত পাঠিয়ে দেয়, আবার পৃথিবীর দিকে শোষণ করলো এবং সেই শোষিত কম্পনটাকে আবার পুনরায় যে রেডিয়েট করলো, পুনরায় আবার বিকিরিত করে ভূপৃষ্ঠের দিকে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে ভূপৃষ্ঠের মধ্যে যেন ভূপৃষ্ঠ আর ওই বায়ুমণ্ডলের থাকা সেই সমস্ত কণাগুলোর দ্বারা একটা যেন বদ্ধ ক্ষেত্রের মধ্যে তাপ শক্তিটা, যেটা তাপীয় অনুভূতি সৃষ্টি করে, সেটা থেকে যাচ্ছে। এইভাবে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু ধীরে ধীরে তাপ শক্তিটা সঞ্চিত হয়। ঠিক যেভাবে যে গ্লোবাল ওয়ার্মিং মেরু অঞ্চলে আমরা কাঁচের ঘর, যাকে গ্রিন হাউস ঘর বলে বলেছিলাম, গ্রিন হাউসটা সেখানে যেভাবে তাপটা ধরে রেখে এই যখন বড় তরঙ্গে পরিণত হয়ে গেল, এই তখন কাঁচের দেওয়ালকে আর ভেদ করে যেতে পারে না, এরা তখন প্রতিফলিত হয়ে বারবার এই ঘরের মধ্যেই থেকে যাচ্ছে। তো এইভাবে সেখানে তাপীয় অনুভূতি সৃষ্টি করা যে ফার ইনফ্রারেড আর মিড ইনফ্রারেড তরঙ্গগুলো থেকে গিয়ে পরিবেশটাকে উত্তপ্ত করছে, যার ফলে এখানে আমাদের চাষবাস করার ক্ষেত্রে সহায়ক হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এইটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস ঘর। তো এই গ্রিন হাউসের ন্যায় কিন্তু পুরোপুরি আচরণ করতে থাকে আমাদের পৃথিবী পৃষ্ঠে যে বায়ুমণ্ডলে থাকা কিছু উপাদানগুলোর কথা বললাম, সেই উপাদানগুলো যারা, তাদেরকেই বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সেই উপাদানগুলো যারা এইভাবে তাপটাকে শোষণ করে নিতে পারে, অর্থাৎ ফিরে যাওয়া যে এই ফার ইনফ্রারেড কিংবা মিড ইনফ্রারেড কে শোষণ করতে পারে, কোন কোন সেই গ্যাস। এখন বায়ুমণ্ডলে তো থাকে বিভিন্ন প্রকার গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু এই সমস্ত গ্যাসগুলো এই সমস্ত ফার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড কে শোষণ করতে পারে না। তাহলে এইগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। বিশেষ করে 3টা করে পরমাণু দিয়ে থাকবে বা তার বেশি সংখ্যক পরমাণু দিয়ে তৈরি হওয়া যে গ্যাসগুলো, যেমন কার্বন ডাই অক্সাইড, যেমন হচ্ছে ধরো মিথেন, যেমন হচ্ছে ধরো তোমাদের সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, যে গ্যাসগুলো যেগুলো প্রকৃতিতে না থাকলেও মানুষের কাজের দ্বারা যেগুলো যাচ্ছে। তাছাড়া আর কি আছে, ওজোন আছে, জলীয় বাষ্প আছে, আরো রয়েছে এই সমস্ত নাইট্রোজেনের যে অক্সাইড গুলো রয়েছে, NO2, এই সমস্ত যে, অর্থাৎ এইগুলো হচ্ছে যে যারা হচ্ছে যাদের অণুর সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে, সেইগুলোই প্রকৃতপক্ষে কিন্তু গ্রিন হাউস গ্যাস নামে তাদেরকে আমরা, তারাই হচ্ছে ওই ফার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড যেটা ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আসে তাদেরকে সংগ্রহ করতে পারে, তাদেরকে ধরে নিতে পারে। কোথায় ধরে রাখে? কার্বন ডাই অক্সাইড যখন আমরা পড়বো, তার যে অণুর যে স্ট্রাকচার, সেই যে বন্ধনীগুলোর শক্তির মধ্যে বন্ধনী শক্তিতে তাকে ধরে রাখে এবং সেই শক্তিতে তারা কম্পিত হতে থাকে। এবার কম্পিত হওয়ার পর তারা আবার তরঙ্গটাকে, শক্তিটাকে ছেড়ে দেয়, দিলে কি হচ্ছে, তারা আবার ভূপৃষ্ঠের দিকেই ফিরে আসে। এইভাবে শুধু কার্বন ডাই অক্সাইড নয়, মিথেনের গঠন যখন আমরা জানবো সঠিকভাবে, যে এই CH4, এখানেও এই গঠনগত বন্ধনীর মধ্যে এই শক্তিটাকে ধরে রাখবে, আবার পুনরায় তারা
পৃথিবী পৃষ্ঠের দিকে ছেড়ে দেবে। এইভাবে এই সমস্ত গ্যাসগুলোকে যেহেতু গ্রিন হাউসের যেভাবে কার্যকলাপ হয়ে থাকে তার মতোই করছে, তো সেটা কি এদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয় তোমরা বুঝলে, অক্সিজেন, নাইট্রোজেন, কারণ এরা মাত্র দুটো করে পরমাণু দিয়ে তৈরি এবং এদের সেই শক্তিটা শোষণ করতে পারে না, কিন্তু এরা পাচ্ছে, তো এরা গ্রিন হাউস গ্যাস না এরা। এখন চলে আসছি এই গ্রিন হাউস গ্যাসে যে তাপ ধরে রাখার যে পার্সেন্টেজ, শতকরা দিক থেকে কে বেশি পরিমাণে তাপ ধরে রাখে। অর্থাৎ যেহেতু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণগুলো অন্যান্য তুলনায় একটু বেশি রয়েছে, তো বায়ুমণ্ডলে এই যে কার্বন ডাই অক্সাইডটা তাপ কিন্তু সবচেয়ে বেশি ধরে রাখতে পারে। এর শতাংশ বিভিন্ন বইতে তোমরা পাবে বিভিন্ন পরিমাণে, এই শতাংশ পার্সেন্টেজ গুলো তোমরা বই দেখেই করবে, প্রায় 64%, এটা সম্ভবত 16%। তো এইরকম বিভিন্ন ক্লোরোফ্লোরোকার্বন, অক্সিজেন, এটা এই সমস্ত প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু রয়েছে আলাদা। আমরা সঠিক তথ্যটাকে দেওয়ার চেষ্টা করছি। এখানে 18, 14, 6, 13, এটা হচ্ছে 14, আচ্ছা 14% কার ক্ষেত্রে হচ্ছে, সিএফসি এর ক্ষেত্রে হচ্ছে 14%, নাইট্রাস অক্সাইড N2O নাইট্রোজেনের যেগুলো এটা হচ্ছে 6%, আর বাকি এগুলো হচ্ছে ওজোন গ্যাস আর হচ্ছে জলীয় বাষ্প, এটা হচ্ছে প্রায় 13%। এই পার্সেন্টেজ গুলো তোমরা বই দেখে পড়বে। অর্থাৎ পরিমাণে বায়ুমণ্ডলে যে পরিমাণে এই গ্যাসগুলো রয়েছে তার উপর ভিত্তি করে এরা যে গ্রিন হাউস অর্থাৎ ইফেক্টটা দেখাতে এরা সাহায্য করে 64%। তো এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের শতকরা এত শতাংশ ধরলেও পোটেনশিয়ালিটি, গ্রিন হাউস পোটেনশিয়ালিটি অর্থাৎ যে খুব কম সংখ্যক থেকেও বেশি সবচেয়ে করতে পারে, গ্রিন হাউস পোটেনশিয়াল কার ক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ এরা সামগ্রিকভাবে কার্বন ডাই অক্সাইড, মিথেন এইভাবে ওরা করলেও, এখন এখানে একটা প্রশ্ন তোমাদের পাওয়া পড়ে, এই CH4 গ্যাসটাই কিন্তু একটা জৈব গ্যাস, জৈব গ্রিন হাউস গ্যাস কোনটা? মিথেন। এবারে চলে আসছি গ্রিন হাউস পোটেনশিয়াল, অর্থাৎ এরা সামগ্রিকভাবে এত করলেও, গ্রিন হাউস ইফেক্ট দেখালেও এককভাবে কে সবচেয়ে বেশি করতে পারে তারও একটা কিন্তু তথ্য তোমাদের জেনে রাখা দরকার। হাইড্রোফ্লোরোকার্বন এই যে যৌগগুলো তাদের পোটেনশিয়াল কিন্তু সবচেয়ে বেশি, তারপরে থাকবে ক্লোরোফ্লোরোকার্বনস, সেই সমস্ত যৌগের অণুগুলো এককভাবে কিন্তু অনেক বেশি বেশি তাপকে তারা ধরে রাখতে পারে। তার সঙ্গে সঙ্গে নাইট্রাস অক্সাইড, তারপরে থাকছে মিথেন, তারপরে থাকছে কার্বন ডাই অক্সাইড, তারপরে জলীয় বাষ্প। অর্থাৎ পোটেনশিয়ালিটির দিক থেকে দেখতে গেলে, অর্থাৎ একক পরমাণু বা একক অণুটা এককভাবে কত শক্তিশালী ভাবে তাপ ধরে রাখতে পারছে, কত বেশি পরিমাণে, তাহলে হাইড্রোফ্লোরোকার্বন গুলো সবচেয়ে বেশি তাপ ধরে রাখার ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের গুলোর মধ্যে পোটেনশিয়ালিটি সবচেয়ে বেশি, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে নাইট্রাস অক্সাইড, এছাড়া মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। তো এই ধরনের কিছু তথ্যমূলক প্রশ্নগুলো পড়ে থাকে, সেই জন্যই আমরা তথ্যগুলো দিচ্ছি। মূল বৈজ্ঞানিক যে যুক্তিগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরপরে চলে আসছি যে সূর্যের যে বিকিরণ বা অ্যালবেডোর কথা আমরা বলেছি যে 55% অ্যালবেডো যেটা মহাশূন্যে আবার ফিরে যাচ্ছে, এই 45%টাই কিন্তু আমাদের এই যে পৃথিবীটাকে উত্তপ্ত করতে সাহায্য করছে, এবং তার মধ্যে কোনটা আরো বেশি করছে সেটা আমরা জানলাম, এবং শতকরা পরিমাণ এই সমস্ত বিষয়গুলো তোমরা নিশ্চয়ই জানলে। এরপরে চলে আসি এই যে গ্রিন হাউস ইফেক্টটা পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডল দ্বারা হচ্ছে, এই যে বায়ুমণ্ডল দ্বারা, একটা তো বায়ুমণ্ডল দ্বারা বারবার প্রতিফলিত হয়ে বেরিয়ে আসছে, এটার ক্ষতিকারক প্রভাবটা আমাদের আগেই জানতে হবে। এটার ফলে ধীরে ধীরে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, সামগ্রিকভাবে পুরো পৃথিবীর যে তাপমাত্রা কিন্তু বাড়ছে। এই যে সামগ্রিকভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, যেহেতু চারপাশে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, তো সামগ্রিকভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই যে সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর তাপমাত্রা বাড়াটাকেই আমরা বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যত বাড়বে, এই সমস্ত গ্যাসগুলোর পরিমাণ যত আমরা বাড়াবো, পরিবেশে আসছে,
ততই কিন্তু পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে। এই গত 20 যে বছরের মধ্যে প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। বিগত 200 বছর 250 বছরে যা না বেড়েছে, এই 20 বছর অর্থাৎ সেই যে শিল্প বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত এই 100 বছরের মধ্যে 2 ডিগ্রি বেড়ে গেছে। তো বুঝতেই পারছো এই তাপমাত্রা বাড়ার ফল কি হচ্ছে না, পৃথিবীর মেরু অঞ্চলে যেখানটায় বরফগুলো জল জমে সব বরফ হয়ে রয়েছে, সেই বরফগুলো কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করছে। এখন সেই বরফ যদি গলে কি হবে আমরা জানি, তার ফলস্বরূপ যে জলোচ্ছ্বাস হবে, যে ছোটখাটো দ্বীপগুলো সমুদ্রের মাঝে বা পুরো উপকূল অঞ্চলে ছিল সেইগুলো কিন্তু জলের নিচে ডুবে যাবে। এছাড়া কি হবে, মানুষের বসতির সমস্যা, বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা দেখা দেবে, খরা দেখা দেবে। কারণ পাহাড়ি অঞ্চলে যেখান থেকে বরফ গলা জলে নদী সৃষ্টি হতো, সেই বরফ যদি পর্বতের চূড়ায় না থাকে, বরফ যদি গলে যায়, তাহলে সারা বছর নদীতে জল থাকবে না এবং ধীরে ধীরে তার সে সার্বিক যে প্রভাবটা কিন্তু আমরা লক্ষ্য করব। তো সেই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই পয়েন্ট ভিত্তিক করে বই থেকে দেখে নেবে, সেই গ্লোবাল ওয়ার্মিং এবং তার যে ফলাফলগুলো। তো এই যে বিষম ফলটা দিনের পর দিন আসতে চলেছে, সেইটাকে যদি আমরা আগে থেকে নিয়ন্ত্রণ করতে চাই তো আমাদের কি করতে হবে, তো গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমনটাকে প্রথমে হ্রাস করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে সেইগুলো হ্রাস পেয়ে যায়। তো নিয়ন্ত্রণ করা আমাদের অত্যন্ত দরকার, কারণ একটা সমাজ বা সভ্যতা যখন এগিয়ে গেছে, সেই সভ্যতার চাহিদা মিটিয়ে রাখতে গেলে কি যে পরিমাণ শক্তি আমাদের দরকার, সেই শক্তি সৃষ্টি করতে গিয়েই কিন্তু আমাদের যে বেশি করে কার্বন ডাই অক্সাইড হোক বা যে বিভিন্ন ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো হচ্ছে আরামদায়ক জিনিসগুলোর মধ্যে সাধারণত থেকে থাকে, সেইগুলোর উৎপত্তি হচ্ছে। তো সেইগুলো আমাদেরকে কমাতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের অতিরিক্ত আরামের মধ্যে জীবন কাটাবো না কাটিয়ে প্রকৃতির মধ্যে থেকেই আমাদের আরাম খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সমস্তগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু যে আমাদের স্বচ্ছন্দ বা স্বাভাবিক জীবনের মধ্যেই থাকাটা বেশি করতে হবে, স্বাভাবিক যে আমাদের জীবনযাপন প্রণালীর মধ্যেই থাকতে হবে। হ্রাস করার উপায়গুলো কি কি, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে চলে এসেছে, সেই কার্বন ডাই অক্সাইডকে শোষণ করতে পারে একমাত্র উদ্ভিদ, তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা তাকে খাদ্যের মধ্যে রূপান্তরিত করতে পারে। তাহলে কার্বন ডাই অক্সাইডকে হ্রাস করা যেতে পারে আমরা বেশি বেশি উদ্ভিদ যে রোপণ করে বৃক্ষের পরিমাণ বাড়িয়ে, সেটা কিন্তু আমরা করতেই পারি। এইটাই হচ্ছে আমাদের নির্গমনটাকে আমরা হ্রাস করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এই সমস্ত বিষয়গুলো তোমরা আরো ভালো করে বই দেখে দেখবে। তো এই হচ্ছে আজকের ক্লাসের ছোট্ট ভিডিওটা, নিশ্চয়ই তোমরা ভালো করে দেখবে, পড়ার মতো করে মানসিকতা নিয়ে খাতা পেন নিয়ে বসে তোমরা এটা পড়বে। তো আজকে এখানেই আমরা শেষ করছি।